ফিউল পাম্পে ডিজেল ডিসপেন্সার থেকে 100% পিওর ডিজেল আপনারা পাবেন, সিএনজি ডিসপেন্সার থেকে 100% পিওর সিএনজি পাবেন, কিন্তু পেট্রোল ডিসপেন্সার থেকে আপনি কিন্তু 100% পিওর পেট্রোল পাবেন না। 2025 সালে হয়তো বা আপনি 80% পিওর পেট্রোল পাবেন আর 20% ইথানল ব্লেন্ডেড হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইথানল ব্লেন্ডেড হবে। আর এটা 20% একবারে জাম্প করে আসেনি, এটা 1-2% থেকে 20% অবধি এসছে। আর যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা, যে BS6 ফেজ 2 মানে যেগুলো 2024-25-এর গাড়ি, সেগুলো তো ইথানল 20% ব্লেন্ড সাপোর্ট করবে, কিন্তু BS6, BS4, BS3, BS2 এগুলোতে কিন্তু একদমই ইথানল সাপোর্ট করে না। আর ইথানল সাপোর্ট করে না, তো এবার আপনার মনে একটা কনসার্নিং কোশ্চেন আসতে পারে যে আমার যে রিসেন্ট গাড়ি যে আমি কিনেছি 2021-22 সালে বা 2019 সালে, সেই গাড়ি কি হবে? সেই গাড়ি থেকে কোনো রকমের প্রবলেম হবে? আর যদি প্রবলেম হয়, গভর্নমেন্ট কি আমাকে হেল্প করবে? অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট ডেটা 2025 সাল মানে এই বছর থেকে 20% ইথানল কিন্তু পেট্রোলের সাথে ব্লেন্ড হবে। তো এটা একটা বহুত বড় কনসার্নিং বিষয়। আর আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে স্পেশালি যে এই ব্যাপারটা কি, পুরো ডিটেলে একটু যাতে ডিসকাস করা হয়, কারণ মিসকমিউনিকেশন বা মিসকনসেপশন অনেকেরই আছে যে এখন হয়তো পেট্রোলের সাথে জল মেশানো হচ্ছে, কারণ ইথানল সেই টাইপেরই একটা বস্তু অনেকের মনে হয়, আসলে ঠিক সেরকমটা না। তো আমি এই ভিডিওটা ডেডিকেট করেছি এই সমস্ত ব্যাপারে, আর আমি চেষ্টা করবো যে পুরো ডিটেলে ইনডেপথ ব্যাখ্যা দেওয়ার, আপনাদেরকে এটা সম্বন্ধে বলা যে ইথানল কি আর এটা আপনার কি কি ক্ষতি করতে পারে। অবভিয়াস ক্ষতি তো হবেই, বাঁচার কিছু প্রিভেনশনও আমি বলবো, কিছু কোম্পানি আছে, সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটা পুরো দেখুন। আর যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর চলুন আজকের এই ইথানয়েলের গল্পর ভিডিও শুরু করা যাক। সবার আগে আমরা জানি যে ইথানয়েলের গল্পটা কি। ইথানয়েল কিন্তু অনেক দিন থেকেই পেট্রোলের সাথে ব্লেন্ড হতো। যদি আমি স্পেসিফিকলি ইন্ডিয়ার কথা বলি, তাহলে 2014-তে 1 বা 2% ব্লেন্ড হতো, তারপরে ধীরে ধীরে ব্লেন্ড হওয়া শুরু হলো। আর গভর্নমেন্টের একটা প্রজেকশন ছিল যে 2030 সালে E20 ব্লেন্ড হবে। কিন্তু কেন এটা গভর্নমেন্ট চাইছে যে 2025-এ ইথানয়েল 20% ব্লেন্ড হোক? এই কথাটা গভর্নমেন্ট জেনেও যে এত লাখ গাড়ি যে চলছে রাস্তাতে, সেগুলো E10 সাপোর্ট করে, E20 সাপোর্ট করে না, তবুও কেন গভর্নমেন্ট 5 বছর আগের কাজ এখন করছে? তো সবার আগে আমরা বেসিক থেকে শুরু করি। তো ইথানল হলো এক ধরনের অ্যালকোহল। এই অ্যালকোহলের মধ্যে মূলত যেই জিনিস থাকে সেটা হচ্ছে C2H5 আর OH। ইথানল ভলিটাইল আমাদের নেচারের জন্য, মানে খুব কম সময়ের মধ্যে ভেপারাইজ হতে পারে, এটা মানে জলের মতো আপনি যদি আমি বলি। আর এটা একটা হাইলি ফ্লেমেবল। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইথানয়েলের সাথে নিজের একটা অক্সিজেন আছে। তো এই অক্সিজেন আপনার গাড়ির ইমিশন কম করতেও সাহায্য করে। অর্থাৎ হচ্ছে যখন এটা আপনার গাড়ির ফিউল ট্যাঙ্ক থেকে যখন আপনার ইঞ্জিনে যখন যাবে আর যখন এটা জ্বলবে, তখন 100% এটা বার্ন হয়ে এটা পুরো ভেপারাইজ হয়ে যাবে, মানে কনভার্সন কমপ্লিট হবে। যখন কনভার্সন হয় তখন কোনো রেজিটিভ বাঁচে না, আর যদিও বাঁচে তো সেটা বহুত নেগলেজেবল। যখন কোনো রেজিটিভস বাঁচেই না, তখন গাড়ির যে ইমিশন হয়, মানে যে পলিউশন করে, সেটা অনেক কম হয়, মানে একদম ক্লিন ইমিশন। আর এই ক্লিন এমিশনই হচ্ছে ইথানলকে এত বেশি পপুলার করছে, আর সরকার এত বেশি তাড়াতাড়ি এটাকে লাগু করার চেষ্টা করছে। কিন্তু এয়ার পলিউশন শুধুমাত্র ইথানয়েলের এত জনপ্রিয় হওয়ার কারণ না, এর পিছনে আরও একটা বড় কারণ আছে, সেটা হচ্ছে ধান্দা। কারণ আমাদের দেশে সব থেকে বেশি ইম্পোর্ট হয় ফিউল, আর সব থেকে বেশি পয়সা লাগে। আর যদি আপনার পেট্রোলের সাথে যদি ইথানয়েলের মতো একটা কিছু মিক্স করা যায়, যেটা ইন্ডিয়াতেই প্রোডাকশন হয় সুগার কেন থেকে, মানে আখ থেকে এটা বেসিক্যালি প্রোডাকশন হয়। তো যদি এটা মেশানো যায়, তাহলে ধান্দা আর গভর্নমেন্টের কামাই। আর এই কামাইয়ের আঁকড়াটা আমি এবার আপনাদের বলছি। ফিজিক্যাল ইয়ার 2022 সালে ভারত $157.5 বিলিয়ন ক্রুড অয়েল ইম্পোর্ট করেছে, মানে অ্যাপ্রক্স 13 লাখ কোটি টাকার। আর যদি আমি প্যারালালি যদি আপনাকে নেক্সট ইয়ারের যদি ফিজিক্যাল ইয়ারের বলি, 2023-24-এ অ্যাপ্রক্স 11% ইথানল ব্লেন্ডেড অ্যাচিভ করে নিয়েছিল। আর সেখানে কিন্তু 16% মানে কম পয়সা লেগেছিল ক্রুড অয়েলকে ইম্পোর্ট করতে। আর এই 2023-24-এ 11 লাখ কোটি টাকার কিন্তু অয়েল ইম্পোর্ট হয়েছিল, তার মানে 2 লাখ কোটি টাকার কিন্তু প্রফিট। শুধুমাত্র 11% ব্লেন্ড করাতেই যদি 2 লাখ কোটি টাকার প্রফিট হয়, এটা দেখে সরকার অ্যানাউন্স করেছে যে 2025 সালে 20% ইথানল ব্লেন্ড হবে, তার মানে অ্যাপ্রক্স 5 লাখ কোটি টাকার হয়তো বা প্রফিট হবে, বা কিছু কম বা কিছু বেশি। এখনো অবধি ভিডিও শুনে আপনি এটা বুঝে গেছেন যে ইথানল আমাদের পরিবেশ বান্ধব, মানে পরিবেশের জন্য খুব ভালো, ইকোনমিক্যাল খুব ভালো, তাতে ইম্পোর্ট পয়সা কম লাগবে, খরচা কম হবে। আর ইথানল যেরকম আখ বা অন্য সাবস্টেন্স থেকে হয়, তো যারা গ্রামের কৃষক তারাও কিন্তু এটাতে অনেক বেশি লাভ করতে পারবে। কিন্তু সব কিছু তো ঠিক আছে, এবার মোদ্দা কথা যে আপনার গাড়ির ইঞ্জিনের জন্য কি এটা ভালো?
একদমই না। এটা আপনার গাড়ির ইঞ্জিন ধ্বংস করে দিতে পারে, হ্যাঁ লিটারালি ধ্বংস করে দিতে পারে। আর আমি এটা শুধু হাওয়ায় হাওয়ায় বলছি না, এটার পিছনে আমার কাছে কিছু সলিড কারণ আছে। আর ইথানয়েলের প্রথম কারণ হচ্ছে ইথানয়েলের ক্রোজিভ নেচার। এই ক্রোজিভ নেচারের কারণে আপনার ইঞ্জিন খুব তাড়াতাড়ি ওয়্যার আউট হতে পারে, আর খুব তাড়াতাড়ি, লিটারালি খুব তাড়াতাড়ি, 7, 8, 10 বছরের মধ্যেই। আর মেনলি যেই পার্ট থেকে ফিউল আপনার গাড়ির ইঞ্জিনে যাচ্ছে, যদি সেই পার্ট প্লাস্টিক বা রাবারের হয় তাহলে তো আর মানে কোনো কথাই নেই ক্ষতির। আর মেনলি হলো আপনার ফিউল লাইনের পার্ট, যেই রাবারের পার্টগুলো আছে এগুলোতে ক্র্যাকিং আসতে পারে, সোয়েলিং আসতে পারে, বা এগুলো ফেটে ফেটে যেতে পারে। এটা সব থেকে বাজে জিনিস যে সিলিন্ডারের বোর্ডে কিন্তু স্কোরিং হতে পারে, আর স্কোরিং হলে আপনাকে হেড গ্যাসকেট খুলে পুরো ইঞ্জিন আপনাকে আবার নতুন করে বোরিং করতে হবে। ইথানলের সাথে যেটা দ্বিতীয় রকমের প্রবলেম সেটা হচ্ছে এয়ার ফিউল মিক্সচার। ইথানল পেট্রোলের মতো এত এনার্জি ডেন্সি না, আর ইথানল আর পেট্রোল যখন একসাথে মিক্স হয় তখন একটা লিনিয়ার মিক্সচার তৈরি হয়। এটাকে যদি আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে আপনাদের বলি তাহলে এই ফিউলে এয়ার বেশি থাকবে আর ইথানল খুব তাড়াতাড়ি কম্বাস্ট হয়ে যাবে। আর যদি তাড়াতাড়ি কম্বাস্ট হয়ে যায় মানে আপনার 20% ফিউল, তাহলে ইঞ্জিনে মিসফায়ার হবেই হবে। এই দুটো প্রবলেম ছাড়াও ইথানয়েল ব্লেন্ডেড যদি 20% হয় তাহলে আরও একটা জিনিস দেখা গেছে যে ইঞ্জিনের যে পারফরমেন্স আছে সেটাতেও অনেক কমতি পাওয়া গেছে। আর যখন পারফরমেন্স কমে যাবে, যখন ইঞ্জিনে লোড পড়বে, তখন ফিউল ইকোনমিও কিন্তু আপনার কোথাও না কোথাও ড্রপ করবেই। হয়তো বা আপনারা নোটিসও করেছেন যে কিছুদিন থেকে আপনাদের গাড়ির ফিউল ইকোনমি একটু পার্সেন্টেজে ড্রপ হচ্ছে, মেবি 2, 3, 4%। আর এই ফিউল ইকোনমি ড্রপ, যেটাতে আমরা সবাই পাগল, এটা কিন্তু ভারত সরকারও রীতিমতো মেনেছে। রিসেন্টলি নীতি আয়োগ যে ডকুমেন্ট রিলিজ করেছে তার পেজ নম্বর 17-তে কিন্তু এটা পরিষ্কার বলেছে, যখন ইথানল ব্লেন্ডেড গাড়ির টেস্টিং করা হয়েছে তখন 6% কিন্তু ফিউল ইকোনমি ড্রপ করেছে। কিন্তু গভর্নমেন্ট তো 6% বলেছে, কিন্তু এটা গাড়ি টু গাড়ি ডিপেন্ড করবে, ইঞ্জিন টু ইঞ্জিন ডিপেন্ড করবে, ব্লক টু ব্লক ডিপেন্ড করবে। কোনো গাড়িতে 6 হবে, কোনো গাড়িতে 8 হবে, কোনো গাড়িতে 15%ও হলেও হতে পারে। যত প্রবলেম আমি এতক্ষণ অবধি আপনাদের বললাম না, এই প্রবলেম ছাড়াও যদি E10 সাপোর্টেড ফিউল গাড়িকে যদি E20 ফিউলে যদি চালানো যায় না, ইঞ্জিনের লাইফ তো কমবেই। আর এরকমও হতে পারে যে আপনার গাড়ির ইঞ্জিন 1 লাখ কিলোমিটারের জায়গায় 60-70 হাজার কিলোমিটারে আপনার গাড়ির ইঞ্জিন কিন্তু আবার নতুন করে আপনাকে বানাতে হতে পারে। এর সাথে সাথে ফিউল ট্যাঙ্কের ওপরেও কিন্তু অনেক সমস্যা পাওয়া গেছে। তো ফিউল ট্যাঙ্কও হয়তো বা আপনাকে রেগুলার বেসিসে পরিষ্কার করতে হবে, মেবি 40-50 হাজার কিলোমিটার বাদেই। আর এই জন্যই এখন যেসব নতুন গাড়ি আসছে, কোম্পানি কিন্তু কিছু বেসিক চেঞ্জ করেছে যাতে E20 ফিউল সাপোর্ট করে, আর কিছু অ্যাডভান্স চেঞ্জেস করেছে। কোরোশন থেকে বাঁচার জন্য অটোমোটিভ কোম্পানি সমস্ত পার্ট চেঞ্জ করেছে, যেগুলো রাবার বা প্লাস্টিকের, যেগুলো ফিউলের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট হতো, হয়তো বা ওটাতে কোটিং হয়ে গেছে বা ওই পার্টটা রিপ্লেস হয়ে গেছে। আর আরও একটা যেটা বড় কথা, যেটা আমি এইমাত্র বললাম যে মিসফায়ারের ব্যাপার, এর জন্য অটোমোবাইল ম্যানুফ্যাকচাররা CLF মানে ক্লোজ লুপ সিস্টেমের কিন্তু ইউজ করা শুরু করে দিয়েছে, যাতে E20 সব ফিউলের সাথে খুব ভালোভাবে গাড়ি সাপোর্ট করে, আর যাতে মিসফায়ারের প্রবলেম কখনোই না আসে। যখন ক্লোজ লুপ ফিউল ইঞ্জেকশন সিস্টেম থেকে যখন ল্যামডার সেন্সর হয়ে যখন গ্যাসটা বাইরে যায়, তখন পুরো ডেটাটাকে মনিটর করে আপনার গাড়ির ECUতে রিভার্স করে পাঠায়। এই ডেটা থেকে ECU গাড়িতে এয়ার আর ফিউলের মিক্সচারটাকে কন্ট্রোল করে, বা যতটা রিকোয়ারমেন্ট ঠিক সেইভাবেই মিক্স করে। এটা যদি আমি সিম্পল ভাষায় যদি আপনাদের বোঝাই, তাহলে ল্যামডার সেন্সর এটাকে সেন্স করে যখন ফিউলের সাথে যখন এয়ারের মিক্সচার যখন বেশি হয়ে যায়, তখন ফিউলের মাত্রাটা বাড়িয়ে ফিউলের মাত্রাটাকে বেশি করে চালানো হয়, যাতে ব্যালেন্সটা মেনটেন থাকে আর গাড়ি যাতে মিসফায়ার না করে। এই দুটো জিনিস ছাড়াও ECUকেও টিউন করা হয়েছে যাতে পারফরমেন্স ভালো হয় আর যাতে ইকোনমিও যাতে গাড়ির ভালো হয়। আপনি এই জন্য নোটিস করে দেখবেন BS6 ফেজ 2 গাড়ির একটা ইকোনমিক রেঞ্জ আলাদা, আর BS6 গাড়ির একটা ইকোনমিক রেঞ্জ আলাদা। যখন E20 প্রপারভাবে যখন ব্লেন্ড হওয়া শুরু হয়ে যাবে, তখন এটা আপনি নোটিস করতেই পারেন। আর এই ডেটা আর এই রিসার্চ আর সমস্ত জিনিস দেখে এটা ক্লিয়ার, যেই গাড়ির ফিউল ট্যাঙ্কে E20 ফিউল সাপোর্ট করবে সেই গাড়ির আপনাকে কোনো রকমের কোনো ভয়ই নিতে হবে না, কিন্তু যেই গাড়িতে সাপোর্ট করবে না সেটা একটু ভয়েরই বিষয়। কিন্তু এখানেই একটা খুব খারাপ খবর, যে 2023 সালেই E20 ব্লেন্ডেড সাপোর্টেড ইঞ্জিন বানানোর কথা কিন্তু গভর্নমেন্ট কোম্পানিদেরকে বলেছিল। তার মানে এটার চান্স খুবই কম, যদি 2023-এর আগে যদি আপনার কাছে কোনো গাড়ি থাকে সেটা E20 সাপোর্ট করবে। যদি আপনার E10 গাড়িতে যদি আপনি E20 তেল যদি ইউজ করেন, তাহলে এটার অনেক বেশি চান্স আছে যে কোম্পানি আপনার ওয়ারেন্টিও কিন্তু পুরোপুরি অ্যাভয়েড করে দিবে, কারণ কোম্পানি রেকমেন্ডই করছে না যে আপনার E10 গাড়িতে আপনি E20 ভরুন। কিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে কিয়ার ডিটেলে মেনশন করেছে যে যদি আপনার গাড়ি 10% ইথানয়েল সাপোর্ট করে, আর সেখানে যদি আপনি 10%-এর বেশি ইথানয়েল ব্লেন্ডেড ফিউল ইউজ করে, আর সেখান থেকে যদি আপনার গাড়িতে কোনো রকমের কোনো প্রবলেম হয়, কিয়া তার জন্য কোনো রকমের কোনো রেসপন্সিবল থাকবে না। সিমিলারলি
জিপও তার ওনার্স ম্যানুয়ালে এটাই মেনশন করেছে যে, দেখুন আমি ইন্টারনেটের মধ্যে শুধু দুটো ব্র্যান্ডেরই ডেটা পেয়েছি, একটা জিপ আর একটা কিয়া, আর আমার মনে হয় বাকি ব্র্যান্ডেরও ডেটা কোথাও না কোথাও আছে, বা হয়তো আমরা পাইনি, বা ব্র্যান্ড হয়তো পাবলিক করেনি। আমার জেনুইনলি মনে হয় যে E10 সাপোর্টেড গাড়িতে E20 ফিউল যদি আমরা ইনপুট করি, তাহলে মারুতি, হিউন্ডাই, টাটা, মাহিন্দ্রা কেউই হয়তো আর সাপোর্ট করবে না, কারণ তারা হয়তো আর এই ঝামেলাটাই নিতে পারবে না, কারণ এটা হিউজ ঝামেলা হয়ে যাবে একটা। কারণ প্রত্যেকটা কার ওনার ম্যানুয়ালে লেখাই থাকে যে আপনার গাড়ি কোন ফিউলে চলবে, আর তার থেকে যদি আপনি অন্য ফিউল যদি আপনি আপনার গাড়িতে ভরান, ডেফিনেটলি আপনার গাড়ির ওয়ারেন্টি অ্যাভয়েড হবেই হবে। যেরকম আমি রিসেন্টলি টিয়াগো নিয়েছি, সেখানে E20 সাপোর্টেড লেখা আছে, তো যদি ওখানে আমি E30, E40 ফিউল যদি ভরি, তাহলে ডেফিনেটলি আমার ওয়ারেন্টি অ্যাভয়েড হবেই হবে। এরকমভাবেই আমি একটা সিয়াজের ওনার ম্যানুয়ালও দেখলাম, সেখানেও লেখা আছে যে 10%-এর বেশি ইথানল ব্লেন্ডেড ফিউল এই গাড়িতে ভরা যাবে না। সব গাড়ির ওনার ম্যানুয়ালেই কিন্তু এটা মেনশন করা আছে। তো আপনার কাছে যেই গাড়ি থাকুক, আপনি ওনার ম্যানুয়াল একবার যদি আপনি দেখেন, তাহলে এই জিনিসটা কিন্তু আপনার ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কত ধরনের প্রবলেম, আপনি গাড়িতে যদি ফিউলও ভরান আপনার নিজের পয়সা দিয়ে, এত হাই এখন 103-104 টাকা বোধ হয় এখন, 104 টাকা লিটার তেল, তবুও আপনাকে না কোম্পানি সাপোর্ট করবে, না আপনাকে সরকার সাপোর্ট করবে, আপনার নিজের পকেটের পয়সা খরচা করে কিন্তু আপনার গাড়ি ঠিক করতে হবে। আর সব থেকে যেটা মানে দুঃখের কথা, যে আপনার গাড়ি মাত্র 3 বছর পুরনো গাড়ি, 3 বছর আগে আপনি 7-8 লাখ টাকা দিয়ে আপনি আপনার গাড়ি কিনেছেন, 10 লাখ দিয়ে আপনি আপনার গাড়ি কিনেছেন, আর আজকে 2025 সালে এসে আপনাকে প্রবলেম ফেস করতে হচ্ছে। তো এবার কোশ্চেন হচ্ছে যে প্রবলেমটা কাদের আসবে। দেখুন 2023 সালে গভর্নমেন্ট এটা ম্যান্ডেটারি করেছিল যে আপনার গাড়িতে E20 সাপোর্টেড ইঞ্জিন চাই। এখন ম্যান্ডেটারি করা আর ম্যানুফ্যাকচার করা আর প্রোডাকশন করা, এই দুটোর মধ্যে অনেক রাত দিন তফাৎ। তো কোনো কোম্পানি করেছে, কোনো কোম্পানি করেনি, তো এটার ডেটা তো নেই অফিসিয়ালি, এটা আপনাকে নিজে গাড়ির ওনার্স ম্যানুয়াল দেখেই আপনাকে কিনতে হবে। কিন্তু এখন যদি আপনি কোনো গাড়ি প্ল্যান করেন, অবশ্যই E20 সাপোর্টেড মানে ফিউল ছাড়া তো আপনি গাড়ি কিনবেনই না, আর চান্স খুব কম আছে যে হোপফুলি আপনি E20 সাপোর্টেড ইঞ্জিন পাবেন। দেখুন অ্যাজ এ এক্সাম্পল যদি আমি দেই, ইন্ডিয়াতে 2022 সালে ডুয়েল এয়ারব্যাগ কিন্তু ম্যান্ডেটারি করা হয়েছিল, কিন্তু কিছু কার ম্যানুফ্যাকচাররা কিন্তু আগে থেকেই 6টা করে এয়ারব্যাগ। তো ম্যান্ডেটারি আর ভলেন্টিয়ারি এই দুটোর মধ্যে তফাৎ আছে, আর এরকমভাবেই এই E20 আর E10 এর গল্পটাও কিন্তু ঠিক সেরকমই। তো যেরকম টাটা, মারুতি, হিউন্ডাই, মাহিন্দ্রা, এরা কিন্তু সরকার 2023-এ যখন প্রেশার করলো তখনই কিন্তু E20 ইঞ্জিন বানানো শুরু করলো। কিন্তু যদি আমি টয়োটার কথা যদি বলি, কিন্তু সমস্ত গাড়ি 2013 সাল থেকেই কিন্তু E20 ফিউলে চলতো। তো এটা একটা প্রো টিপস, যদি আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি পেট্রোলে কিনতে চান, পুরনো গাড়ি প্রেফার করবেন যে টয়োটার গাড়ি কেনা, কারণ সেটাতে E20 সাপোর্ট করবে, আপনাকে আগেও প্রবলেম কম হবে। আর হন্ডার এটা দাবি যে 2009 সাল থেকে তাদের সমস্ত গাড়ি কিন্তু E20 সাপোর্ট করে। তো আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনার কোন ব্র্যান্ডের হবে সেটা আপনার কাছে এখন ক্লিয়ার আছে, টয়োটা আর হন্ডা। দেখুন যেটা সব থেকে মোদ্দা কথা, যে আপনার E10 গাড়িতে E20 ফিউল মানে ভরানোর পরে যে সাথে সাথেই আপনার যে প্রবলেমটা হবে, যেরকম পেট্রোল গাড়িতে ডিজেল ভরলে হয়, ঠিক সেরকম হবে না, কিন্তু লং রানে আপনার অনেক বেশি খরচা আসবে। আপনার সমস্ত রবারের হোস, পাইপ, ফিউল লাইন সমস্ত কিছুতে প্রবলেম হবে, আপনাকে কিন্তু ধীরে ধীরে করে সেগুলোকে ফিক্স করতে হবে। অ্যাজ এ এক্সাম্পল যাচ্ছি, ধরুন আপনি রাস্তায় যাচ্ছেন, হঠাৎ করে আপনি দেখছেন যে আপনার গাড়ির মাইলেজ একদম ড্রপ হয়ে গেল, নিচে নেমে দেখছেন যে ফিউল লাইন ফেটে গেছে, ফিউল নিচে যাচ্ছে পড়ে। তো এগুলো খুব নর্মাল প্রবলেম, আর এগুলো আপনাকে প্রত্যেক সময় এগুলো আপনাকে কিন্তু প্যানিক করাবেই করাবে। একটা কথা হলো এই যে আপনার যে মেকানিক আছে সে প্রচুর পয়সা বানাবে, আর আপনার কাছে কন্টিনিউ মেকানিকের কাছে যেতেই হবে। তো ওই সেকেন্ড হ্যান্ড গাড়ির গল্প, 1 লাখে 1.5 লাখে গাড়ি, তো গল্প তো এখানেই যে কোন গাড়ি কেনা উচিত, কোন গাড়ি কেনা উচিত না। সেই জন্যই সবাইকে বলি যে বাংলা টর্কে অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে সমস্ত ডিটেলস খুঁটিনাটি তথ্য কিন্তু পাবেন। আর এটা আমি যত হাসতে হাসতে বলছি আপনাদের, গল্পটা ঠিক ততটাও না। যাদের এই কষ্টটা আগামী দিনে হবে তারা ঠিক বুঝতে পারবে যে কতটা মানে কষ্টের এটা। আমার কাছেও দুটো পুরনো গাড়ি আছে, একটা জেন আছে, একটা অল্টো আছে। আমি দুটোর মধ্যে একটা গাড়িও আর ফিউচারে আর চালাবো না, কারণ আমি বারবার এই পুরনো গাড়ি নিয়ে মেকানিকের কাছে গিয়ে বারবার দাঁড়িয়ে থেকে আমার গাড়ি ঠিক করাতে পারবো না, কারণ এটাতে অনেক বেশি খরচা হবে। তো আমি ওর থেকে আমার গাড়ি আমার বাড়িতেই পার্ক থাকবে, তাতে ক্ষতি কম হবে। আর আপনার গাড়ির ফিউল মাইলেজও আপনার গাড়ি কমবে, আপনি বারবার গ্যারেজে যাবেন, আপনার মাথা খারাপ হয়ে যাবে। তো এবার আসছি ভিডিওর এন্ড পার্টে, যে সলিউশন কি। আমার মনে হয় এটার মধ্যে একটা সিম্পল সলিউশন, যে কোনো অ্যাসেম্বলি অটোমোবাইল কোম্পানিদের বের করা উচিত, যে এই গাড়ির এই স্পেসিফিক অ্যাসেম্বলি, পুরো অ্যাসেম্বলি কিট 4-5-10 হাজারে হয়তো পাওয়া যাবে। পুরো কিট কিনে পুরো কিটটা চেঞ্জ হবে, বা হয়তো 20,000ও লাগতে পারে, পুরো কিটটা চেঞ্জ হবে, আর তাহলে আপনার এই প্রবলেমটা
সলভ হয়ে যাবে। দেখুন ইসিইউ আর বাকি ফিউল ইকোনমির যেগুলো প্রবলেম আছে সেগুলো তো থাকবেই, কিন্তু অ্যাটলিস্ট আপনি মেকানিক ভিজিট যাতে আপনাদের না করতে হয়। ফিউল ইকোনমি যখন আপনার গাড়ি ধরুন 15 কিলোমিটার মাইলেজ দিচ্ছে, সেটা যদি 12 কিলোমিটারও মাইলেজ দেয় ঠিক আছে, একটু মানে লাগবে তো বুকে, কিন্তু ঠিক আছে, মানে ম্যানেজ করা যাবে। কিন্তু যদি আপনার গাড়ি বারবার গ্যারেজে যায়, আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে বেরোচ্ছেন, আপনি আপনার ইম্পর্টেন্ট কাজে যাচ্ছেন, ফ্লাইট ধরতে যাচ্ছেন, ট্রেন ধরতে যাচ্ছেন, সেখানে আপনার গাড়ি যদি বারবার ধোকা দেয়, তো এটা আমার মনে হয় যে বেশি একটা সমস্যাজনক। কিন্তু সরকারেরও নিয়ম, এগুলোকে নিয়ে আমার মনে হয় যে মানে আপডেট আর বাকি সব জিনিস, এগুলো আমরা যতই চেষ্টা করি যে আমরা এগুলোর থেকে বিরত থাকবো, আমরা থাকতে পারবো না, কারণ গভর্নমেন্টের রুলসই শেষ রুলস আমার মনে হয়, এর এগেনস্টে লড়াই করেও কোনো লাভ নেই। তো আমার মনে হয় যে কোম্পানি যদি এইভাবে যদি করে তাহলে একটা ভালো জিনিস হয় অবশ্যই। আর দ্বিতীয় নম্বর কথা, যে আপনি যখন সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন তখন একটু মাথায় রাখুন যে টয়োটা বা হন্ডা নেওয়ার জন্য, তাহলে আপনার প্রবলেম কম হবে। আরও একটা বোনাস পয়েন্ট আমি আপনাদের বলছি যে কিছু কোম্পানি এখন অ্যাডিটিভস বের করছে, যেটা ফিউলের সাথে মিক্স করে আপনার গাড়ি, মানে অ্যাকর্ডিং টু দেম তারা দাবি করে যে মানে আপনার গাড়ির ফিউল মাইলেজ বাড়বে, এই সেই হবে। আমি পার্সোনালি কোনো কোম্পানির নাম নেব না, কিন্তু আমি এই অ্যাডিটিভসগুলো টেস্ট করেছি, কিচ্ছু লাভ হয় না। তো আমার মনে হয় যে আপনার অ্যাডিটিভস থেকে বিরতই থাকা উচিত। একটু হিসাব করে যখন পুরনো গাড়ি নিয়েছেন তখন চালাতে হবে। আর আরও একটা যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট আর কনসার্নিং পার্ট, যে আমি মানে ইউটিউব খুললে, ইনস্টাগ্রাম খুললেই দেখতে পাই যে পুরনো গাড়ির খুব ঝাঁকাস বিক্রি। তো পুরনো গাড়ি থেকে তো বিরতই থাকুন। আমার মনে হয় যে ওই 1-1.5 লাখ টাকাতে গাড়ি কিনবেন, গাড়ি চালাতেও পারবেন না। ওই গাড়ি তো BS3 গাড়ি, ওই গাড়ির না অ্যাসেম্বলি পাওয়া যাবে না হাউজিং পাওয়া যাবে, তো ওই গাড়ি প্রবলেম হতেই থাকবে। আর যাই হোক, 1 লাখ টাকার গাড়ি কিনলে দেখুন প্রবলেম থাকবেই, তো প্রবলেমের সাথেই চলতে হবে। তো এই হলো মোদ্দা কথা। তো আমার মনে হয় যে যাদের নতুন গাড়ি, কোম্পানিকে আমাদেরকে প্রেশার করা উচিত যে কোনো একটা অ্যাসেম্বলি লাইন আমাদের হওয়া উচিত, কোনো অ্যাসেম্বলি কিট, পুরো কিটটা চেঞ্জ করে দেবো, আর যাতে এই রাবার পার্ট আর এই সমস্ত যাতে কোনো প্রবলেম না হয়। আর কেরালাতে কিছু নিউজও দেখেছি আমি, যেখানে ওই ইথানয়েলের জন্য একটা কোনো পোকা ছিল, আমার ঠিক নাম পড়ছে না, মানে ওই পোকাটা ফিউল লাইন গিয়ে কেটে দেয়, আর যখন কেটে দেয় তখন ফিউল পড়ে যায়। তো এই হলো মোদ্দা কথা। আর চেষ্টা করলাম আমি আপনাদেরকে সমস্ত E20 E10 গল্পটা বোঝানোর, যে এটা সত্যিকার একটা কনসার্নিং বিষয়, কিন্তু কনসার্নিং বিষয় হলেও মানে এন্টারটেনভাবেই একটু আমার মনে হয় যে প্রেজেন্ট করা উচিত, তাই এন্টারটেনভাবেই একটু প্রেজেন্ট করার চেষ্টা করলাম। তো ততক্ষণ আপনি যদি আপনি বাইক চালান তো হেলমেট পরুন, কার চালান তো সিট বেল্ট পরুন, সেফ থাকুন, সেফ চলুন, সুরক্ষিত থাকুন। বাই অ্যান্ড টেক কেয়ার। অ্যান্ড খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সাথে অটোমোবাইল রিলেটেড। আর আমি আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করব যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনার গাড়ির এক্সপিরিয়েন্স আমি চেষ্টা করব যে 100% বেটার করে দেওয়ার। বাই টেক কেয়ার।